শেখ হাসিনাকে ফেরাতে পররাষ্ট্রকে চিঠি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কুমিল্লায় মুক্তিযোদ্ধা অপদস্থকারীদের আইনের আওতায় আনার নির্দেশ। পাঠিয়ে দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ে, আমাদের চিঠি অলরেডি চলে গেছে ওনার এক্সট্রাডিশন করার জন্য, এটা প্রক্রিয়াধীন আছে। জাতীয় ঐক্যমত্য আছে এমন বিষয় সংস্কারের অনুমতি দিয়েছেন প্রধান উপদেষ্টা। আইন ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত হলে সংস্কারের প্রয়োজন নেই, মন্তব্য রিজভির। র‍্যাব পরিচয় তুলে নেয়ার প্রায় ১.৫ বছর পরে বাড়ি ফিরেছেন রহমতুল্লাহ। এখনো কাটেনি আতঙ্ক, স্বস্তিতে স্বজনরা। জেল থেকে বের করছে, তারপরে বাংলাদেশে দিয়ে আল্লাহ আমার ছেলেরা আমার বুকে আনছে। আল্লাহর কাছে কত লাখ লাখ শুকরিয়া আদায় করি আমি। আমার বাইরে আমরা খুঁজে পাইছি, আমরা এখন ঈদের তো বেশি আনন্দ। ময়মনসিংহের সরকারি মৎস্য খামার কম্পাউন্ডে মিলল বিপুল অস্ত্র ও মাদক। পলাতক নৈশ প্রহরী, স্ত্রী আটক। 2টা পিস্তল পেয়েছি এবং মাদক দ্রব্য পেয়েছি এবং অন্যান্য অস্ত্র পেয়েছি। যারা এর সঙ্গে জড়িত আছে তাদেরকে আমরা আইনে আওতায় নিয়ে আসবো। মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে উপদেষ্টা হাসান আরিফের দাফন সম্পন্ন। জাতীয় পতাকা অর্ধনমিত রেখে পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক। রূপপুর পারমাণবিক প্রকল্পে ঘুষ নেওয়ার অভিযোগে টিউলিপ সিদ্দিকীকে লন্ডনে জিজ্ঞাসাবাদ। জেরা করে ব্রিটিশ মন্ত্রিসভায় ন্যায় নৈতিকতা বিভাগ। শিরোনামগুলো শুনছিলেন। দেশ বিদেশে আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে নুসরাত বৃষ্টির সাথে আছি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে ভারতের সঙ্গে যোগাযোগ করতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। একই সাথে বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় 7 সদস্যের তদন্ত কমিশন গঠনের কথাও তিনি জানিয়েছেন। বলেছেন, রোববার রাতেই কমিশন গঠন সংক্রান্ত কাগজে স্বাক্ষর করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিজিবি দিবসে পদক প্রদান ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে উপদেষ্টা আরও জানিয়েছেন, 14 গ্রামে মুক্তিযোদ্ধাকে হেনস্থাকারীদের আইনের আওতায় আনা হবে। আর নতুন করে রোহিঙ্গাদের প্রবেশ করতে না দেওয়ার বিষয়ে আগের সিদ্ধান্ত এখনও বহাল আছে বলেই তিনি জানিয়েছেন। পাঠিয়ে দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ে, আমাদের চিঠি অলরেডি চলে গেছে ওনার এক্সট্রাডিশন করার জন্য, এটা প্রক্রিয়াধীন আছে। এই হেনস্থার মানে এটা কিছু সংখ্যক তো দুষ্কৃতিকারী সব জায়গায় রয়ে গেছে, এবং যে দুষ্কৃতিকারী তাকে হেনস্থা করছে তাদের আমরা আইনের আওতায় অবশ্যই নিয়ে আসবো। কুমিল্লায় হেনস্থার শিকার মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু ফেনীতে আশ্রয় নিয়েছেন। এ ঘটনায় আইনানুগ কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। গতকাল তাকে এলাকা ছাড়া করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পুলিশ জানিয়েছে, গতকাল 14 গ্রামের পাতুড্ডা গ্রামের প্রবাসী আবুল হাশিমের নেতৃত্বে ওহিদ, রাসেল, পলাশ সহ 10 থেকে 12 জন ওই মুক্তিযোদ্ধাকে গলায় জুতার মালা দিয়ে এলাকা ছাড়ার হুমকি দেন। ঘটনার পরে ফেনীতে চলে গেছেন হেনস্থার শিকার মুক্তিযোদ্ধা। আব্দুল হাই কানু আওয়ামী কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। তার বিরুদ্ধে 8টি হত্যা মামলা রয়েছে। প্রায় 10 বছর ধরে তিনি এলাকা ছাড়া ছিলেন। আর বছরখানেক আগে বাড়ি ফিরলেও ঘর থেকে বের হতেন না। গতকাল বাজারে যাওয়ার জন্য বের হলে তাকে অপদস্থ হতে হয়। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। সকালে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো এক বিবৃতিতে নিন্দা জানানো হয়েছে। ইতিমধ্যে পুলিশ আর স্থানীয় প্রশাসনকে ঘটনার তদন্ত শুরু করে দোষীদের আইনের আওতায় আনতে নির্দেশ দেওয়া হয়েছে বলে ওই বিবৃতিতে জানানো হয়েছে। আমরা এ বিষয়ে আরো বিস্তারিত জানবো আমাদের সহকর্মী খোকন চৌধুরীর কাছ থেকে। প্রশাসনের পদক্ষেপ আসলে কি কি চোখে পড়লো? আমরা মাত্র একটি বিবৃতির কথা দর্শকদের জানালাম, সবশেষ অবস্থান প্রশাসনের জানাবেন, আর যিনি হেনস্থার শিকার তার সবশেষ অবস্থান কি কি তথ্য রয়েছে বিস্তারিত জানতে চাই।
বৃষ্টি, আসলে এই ঘটনাটি কিন্তু গতকাল যখন বিকেল থেকে বিশেষ করে রাতে যখন ভাইরাল হয় এরপর থেকেই কিন্তু আমরা প্রশাসনের সঙ্গে কথা বলে যেটি জেনেছি, পুলিশ জানিয়েছে যে আসলে ভিডিওটি দেখার পরেই কিন্তু তারা নানাভাবে যিনি বীর মুক্তিযোদ্ধা রয়েছেন তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছেন এবং তিনি আসলে অসুস্থতা এবং আপনি জানেন এই ধরনের ঘটনার পর কিন্তু আসলে যে কেউই একেবারেই নাজেহাল অবস্থা হয়ে থাকে মানসিকভাবে। তো সেই কারণে তিনি আসলে থানায় আসেননি, এখন পর্যন্ত অভিযোগ করেনি। তবে পুলিশ বলছে যে অভিযোগ দেওয়ার পর তো তারা ব্যবস্থা নেবেই, এছাড়াও কিন্তু তাদের যে অভিযান কিন্তু গত রাত থেকে অব্যাহত আছে। তারা বলছেন যে ভিডিও ফুটেজ দেখে দেখে যারা শনাক্ত করতে পেরেছেন তাদেরকে আসলে গ্রেপ্তারের অভিযান চালিয়ে যাচ্ছেন। তবে সকাল থেকে আমরা তার এলাকায় গিয়ে যে বিষয়টি জেনেছি, তার স্ত্রীর সঙ্গে আমরা কথা বলেছি। তিনি বলেছেন যে আসলে গত আওয়ামী লীগ সরকারের আমলে কিন্তু সে অন্তত 9টি মামলার আসামি হয়েছেন, যদিও তিনিও আওয়ামী লীগের একজন কর্মী ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু। তো সেই কারণে কিন্তু আসলে এলাকা ছাড়া বহু বছর ধরে গত 1 বছর যাবৎ কিন্তু অনেকটা আত্মগোপনের মতোই কিন্তু সেই এলাকায় বসবাস করছেন। তবে 5 আগস্টের পর থেকে কিন্তু আসলে একটি শ্রেণী, একটি মহল তারা দাবি করছেন যে তারা এই বীর মুক্তিযোদ্ধা কানুর দ্বারা নির্যাতিত এবং তাকে যেন বাড়ি থেকে বের না হয় সেইভাবে কিন্তু সতর্ক করে রাখা হয়েছে। সেভাবেই তিনি কিন্তু আসলে বাড়িতেই সময় কাটাচ্ছিলেন। তো গতকাল কিন্তু সে আসলে হার্টের রোগী হিসেবে সে ওষুধ কিনতে যায়। ওষুধ কিনতে যাওয়ার পরেই কিন্তু আসলে যারা ক্ষুব্ধ রয়েছেন পূর্ব শত্রুতার জের, অর্থাৎ একটি ম্যানেজিং কমিটির নির্বাচনকে ঘিরে আবুল হাশেম নামে তার নেতৃত্বে কিন্তু আসলে তাকে লাঞ্ছিত করা হয় এবং আপনারা ভিডিও ফুটেজে দেখেছেন আসলে কীভাবে লাঞ্ছিত করেছে। তো সেই বিষয়টির পর থেকেই কিন্তু যারা মুক্তিযোদ্ধা রয়েছেন কিংবা সচেতন মহল রয়েছেন, আমরা সব মানুষের সঙ্গেই কথা বলেছি, মানুষের মধ্যে কিন্তু একটা চাপা উত্তেজনা চলছে এবং কি বিজয়ের মাসে এই ধরনের একটি ঘটনাকে আসলে তারা অনেকেই নিন্দা জানিয়েছেন এবং যারা বীর মুক্তিযোদ্ধা রয়েছেন তারা কিন্তু বলছেন যে তারা এই ঘটনার সর্বোচ্চ প্রতিবাদ জানাচ্ছেন এবং তারা এই 14 উপজেলা যে মুক্তিযোদ্ধা কমান্ড রয়েছে তাদের পক্ষ থেকে কিন্তু একটি মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। তো সব মিলিয়ে প্রশাসনও মাঠে কাজ করছে, এটুকু আমাদেরকে আশ্বস্ত করেছেন। বেশ বিস্তারিত করে জানানোর জন্য খোকন, ধন্যবাদ আপনাকে। যেসব বিষয়ে ইতিমধ্যেই জাতীয় ঐকমত আছে সেসব সংস্কার কার্যকর করার মৌখিক অনুমতি দিয়েছেন প্রধান উপদেষ্টা। আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন এ নিয়ে সংস্কার কমিশনও একমত হয়েছে। সকালে রাজধানীর সেটআপ মিলনায়তনে গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ বিচার বিভাগ শীর্ষক আলোচনা সভায় ডক্টর আসিফ নজরুল কথা জানিয়েছেন। সংস্কার একটি চলমান প্রক্রিয়া জানিয়ে আইন উপদেষ্টা বলেছেন ঐকমত্য থাকলে পরবর্তীতে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় গেলেও আর যেসব বিষয়ে সংস্কার হবে তা কেউ পরিবর্তন করতে পারবে না। আলোচনা সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম অভিযোগ করলেন আদালত অবমাননার নামে সাবেক প্রধান বিচারপতি হয়রানি করতেন। জানান সুপ্রিম কোর্টে বিচারকদের সিন্ডিকেটের কারণে মামলার ব্যয় বাড়ছে। বিচার বিভাগ সংস্কার কমিশনের পারমিশন নিয়ে ওনাদের সাজেশনের ভিত্তিতে আমরা কিছু সংস্কার করছি। প্রথম আমাকে ফিক্স করতে হবে উচ্চ আদালত ফিক্স করতে হলে প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে নিয়োগটা ঠিক করতে হবে। আমরা যদি এইটা করে 30-40টা ভালো বিচারপতি নিয়োগ দিয়ে যাই উচ্চ আদালতে, অন্তত মানুষ তো 20-25 বছর 30-40 জন ভালো বিচারপতির সেবাটা পাবে। আইন ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত হলেই আর কোনো সংস্কারের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। খালেদা জিয়ার সুস্থতা কামনায় নয়াপল্টনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের দোয়া মাহফিলে রিজভী আহমেদ এমন মন্তব্য করে বললেন, সবকিছু বন্ধ করে সংস্কারের কাজ মানুষের কাছে বিশ্বাসযোগ্য হবে না। আরও বললেন, যেদিন জেলা প্রশাসক আর পুলিশ সুপাররা একজন সংসদ সদস্যের অবৈধ আদেশের বিরুদ্ধে না বলতে পারবেন সেই দিনে আইনের শাসন প্রতিষ্ঠা হবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বলে তিনি অভিযোগ করেন। আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা যদি নিশ্চিত করতে হয় তাহলে এই পরিবেশটাই তৈরি করুন যে পরিবেশে বিচারকরা নির্বাহী বিভাগের কোনো অন্যায় আদেশকে না বলতে পারবে, প্রশাসকরা কোনো অন্যায় আদেশকে না বলতে পারবে। এই একটা শব্দের মধ্যেই সকল সংস্কার নিহিত আছে। ঠাকুরগাঁয়ে বিএনপির জনসমাবেশ চলছে। আমাদের সহকর্মী সাইফুদ্দিন রবিন এ বিষয়ে খোঁজ খবর রাখছেন। রবিন, সমাবেশটি এখন কোন পর্যায়ে আছেন জানাবেন। স্থানীয় নেতাকর্মী সমর্থকরা যারা এসেছেন সমাবেশে কি বলছেন তারা?
আসলে সমাবেশটি আনুষ্ঠানিকভাবে শুরু হবে দুপুর 2টার পর ঠাকুরগাঁও শিবগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানটায় যোগ দিবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যেই মাঠটিতে জনসভা কিংবা যে এলাকায় আসলে জনসভা সেটি ঠাকুরগাঁও 1 নির্বাচনী এলাকাও বটে, এবং এটি হচ্ছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচনী আসন, এবং সে কারণে আলাদাভাবে একটা গুরুত্ব বহন করে। যদিও এই জনসভাস্থলে আসলে আশপাশের বিভিন্ন এলাকা থেকেও নেতাকর্মীদের যুক্ত হওয়ার কথা রয়েছে, এবং আশা করা যাচ্ছে দুপুর 1টার পর, অর্থাৎ এখন 1টা পেরিয়েছে, আরও খানিকটা বাদে হয়তোবা জনসমাগম শুরু হবে। কারণ এই অঞ্চলে যেহেতু স্থানীয় মানুষজনেরই সম্পৃক্ততা বা মানুষজনেরই অংশগ্রহণ থাকবে, সে কারণে বলা চলে দুপুর 2টা নাগাদ হয়তোবা এই মাঠে, শিবগঞ্জ ডিগ্রি কলেজ মাঠের জনসভাস্থলে নেতাকর্মী সাধারণ মানুষের উপস্থিতি বাড়বে, এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুপুর 3টা নাগাদ আসলে সমাবেশস্থলে এসে উপস্থিত হতে পারেন, তারপর তার বক্তব্যের পালা। মূলত এই গতকালকেও তিনি পঞ্চগড়ে, পাশের ঠাকুরগাঁওর ঠিক পাশের একটি জেলা, সেই পঞ্চগড়ে একটি সমাবেশে অংশ নিয়েছেন, এবং এখানটায় তার পরদিনই আরেকটি সমাবেশে অংশ নেয়া, এবং দুটি সমাবেশ থেকেই একটা বার্তা দিতে চায় বিএনপি কিংবা দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেটি হচ্ছে সাম্প্রতিককালে সাম্প্রদায়িক উস্কানি কিংবা সাম্প্রদায়িকতা নিয়ে যে অপপ্রচার হয়েছিল, সেই বিষয়গুলোকে নস্যাৎ করার এক ধরনের সফল আয়োজন হতে পারে এই সমাবেশ, এমনটি তাদের প্রত্যাশা। এবং তারা বলছেন যে আসলে সাম্য ও সম্প্রীতির বাংলাদেশ এখনও তার অতীতের সেই পরিচয় এখনও অব্যাহত রেখেছে, এবং আগামী দিনেও সেটি অব্যাহত থাকবে। কোনো ধরনের উস্কানি, কোনো ধরনের অপপ্রচারে কাউকে বিভ্রান্ত না হওয়ার আহ্বানটুকু জানাচ্ছেন তারা, এবং বলছেন যে 5 আগস্ট পূর্ব যে সরকার ছিল তাদের অপপ্রচার বা তাদের ষড়যন্ত্রের কারণেই আসলে এই অপপ্রচারের অবতারণা। তার ফলশ্রুতিতে বাংলাদেশের মানুষ যে ঐক্যবদ্ধ, বাংলাদেশে সনাতন থেকে শুরু করে সব ধর্মের মানুষের মধ্যে যে সম্প্রীতি বজায় রয়েছে, সেটি এই ধরনের জনসভা আরও একবার স্পষ্ট করবে, এমন প্রত্যাশা তাদের। আর নিশ্চয়ই 2টায় জনসভাটি শুরু হলে আপনার মাধ্যমে সেখানকার আরও যে আপডেটটুকু আছে জানিয়ে দিতে পারবো। অনেক ধন্যবাদ রবিন। ঢাকা ধামরাই থেকে নিখোঁজ হওয়া যুবক রহমতুল্লাহ 16 মাস পরে নিজ বাসায় ফিরেছে। 2023 আগস্টে র্যাব পরিচয়ে রাতের আধারে তুলে নিয়ে যাওয়া হয় রহমতুল্লাহকে। এরপরে নানান চড়াই উতরাই, প্রিয়জনকে ফিরে পেয়ে আবেগ আপ্লুত পরিবারের সদস্যরা। দীর্ঘ 16 মাস পর রোববার রাতে নিজ বাড়িতে পা রাখেন ঢাকার ধামরাই থেকে নিখোঁজ হওয়া যুবক রহমতুল্লাহ। আবেগ আপ্লুত গোটা পরিবার। উদ্ধারের পর চাঁপাইনবাবগঞ্জ পুলিশ তাকে স্বজনদের কাছে হস্তান্তর করেন। 2023 সালের 29 আগস্ট মধ্যরাতে র্যাব পরিচয়ে সাদা পোশাকে ধামরাইয়ের বরনালাই গ্রামের নিজ বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয় রহমতুল্লাহকে। দিনের পর দিন আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন দপ্তরে ধর্ণা দিয়েও খোঁজ পায়নি পরিবার। জ্বরে 8 দিনকার জ্বরে আমার ছেলেরা আমার কাছে শোয়া চলে এই জায়গায়। আমার ছেলেরে র্যাব আর সাদা পোশাকে মানুষ, আর যে র্যাব কালো পোশাকে আইসা, তারপরে ঘরে আইসা দইরা নিয়ে গেছে। তাগো ধরে ধরে চিকার পানি কই কি বাবা রে, আমার বাবা রে কি করছে ওরা নিস নে বাবা, ওর নামে একটা অভিযোগ না। আমার ভাই নিখোঁজ হওয়ার পর আমরা র্যাব হেডকোয়ার্টার, র্যাব 1, র্যাব 4, ডিবি কার্যালয়, সাভার ডিবি অফিস, আমরা সব জায়গায় একবার না আমরা অনেকবার গিয়েছি। তারপর র্যাব হেড অফিসে আমরা অ্যাপ্লাইও করছি, মানে ওর জন্য মানে অভিযোগ জমা দিছি। এতদিন পর হঠাৎ চাঁপাইনবাবগঞ্জ পুলিশের পরিচয়ে ফোন। তাদের সহযোগিতায় পরিবার খোঁজ পায় রহমতুল্লাহের। পরে আইনি আনুষ্ঠানিকতা শেষ করে তাকে হস্তান্তর করা হয় পরিবারের কাছে। চাঁপাইনবাবগঞ্জ রোহনপুর থানায় থেকে আমাদের কল দেয়, ওই থানায় যাই। গতকালকে রাত্রে আমার কাছ থেকে ফোন আসে চাঁপাইনবাবগঞ্জ থেকে যে রহমতুল্লাহ নামক এক লোককে পাওয়া গিয়েছে। সে ইন্ডিয়ায় ছিল, ইন্ডিয়া থেকে তাকে পুশব্যাক করা হয়েছে তার গার্ডিয়ানদের সংবাদ দেওয়ার জন্য। তবে দীর্ঘদিন বন্দি জীবনের পর মানসিকভাবে অনেকটাই বিপর্যস্ত রহমতুল্লাহ। জানান, আটকের পরপরই চোখ বাঁধা অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় অজ্ঞাত স্থানের একটি কক্ষে। সেখানে 9 মাস থাকার পর যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে তাকে ভারতে ঢুকিয়ে দেওয়া হয়। জেল থেকে বের করছে, তারপরে বাংলাদেশে দিয়ে গেছে। আজকে বাড়ি আইছি গাড়িতে। এদিকে তার ফিরে আসায় স্বস্তি ফিরেছে পরিবারটিতে। আনন্দিত স্থানীয়রাও। অনেক ভালো একটা ছেলে, ওর কোনো ব্যাড রেকর্ড নাই, খারাপ কোনো কাজের সাথে জড়িত নেই। বাইরে আমরা খুঁজে পাইছি, আমরা এখন ঈদের তো বেশি আনন্দ লাগবে, আমাকে খুব ভালো লাগবে। আমার বাইরে যেরকম গুম করছাল নিয়ে আমাকে খুব কষ্ট লাগছে।
ছাত্র জনতার রক্তের মধ্য দিয়ে পাওয়া নতুন বাংলাদেশে রাষ্ট্রীয় বাহিনী দ্বারা এমন নির্যাতনের শিকার যেন আর কেউ না হয়, এমন প্রত্যাশা ভুক্তভোগী পরিবারটির। মাহফুজুর রহমান নিপু, যমুনা নিউজ, সাভার। ময়মনসিংহে সরকারি অফিস কম্পাউন্ডে মিলল বিদেশি অবৈধ অস্ত্র ও মাদক। গতরাতে পুলিশের অভিযানে নৈশপ্রহরীর কক্ষে সব পাওয়া যায় এবং ঘটনার পর থেকে নৈশপ্রহরী ও পলাতক পুলিশ এক নারীকে আটক করেছে। গোপন সংবাদে ময়মনসিংহ নগরীর মাসকান্দা এলাকায় সরকারি মৎস্য বীজ উৎপাদন খামারে অভিযান চালায় পুলিশ। অভিযানে নৈশপ্রহরী হৃদয় মিয়ার কক্ষে পাওয়া যায় ধারালো অস্ত্র, ইউএস মিলিটারির 9mm পিস্তল, স্নাইপার টেলিস্কোপ, একটি এয়ারগান, বিপুল বিদেশি মদ, ফেন্সিডিল ও গাঁজা। তবে এসবের কিছুই জানেন না বলে দাবি খামার ব্যবস্থাপকের। বাইরে থেকে ওই সাইডে তো খোলামেলা থাকে, ওই দিক দিয়ে লোক আসছে। হ্যাঁ, আমার তো ওটা তো সরকারি স্টাফ না, উনি বললেও ই করে চলে যাবে, অথবা অন্য কোনো তারিখ করতে পারবো তাকে। আমি এখানে যে ধরনের কার্যক্রম হয় আপনারা কি জানতেন? না, আমরা জানি না, কোনো কিছু জানি না। অভিযানের সময় প্রতিষ্ঠানটিতে নৈশপ্রহরী হৃদয় মিয়াকে পায়নি পুলিশ। তার স্ত্রী ফারজানা শান্তাকে আটক করা হয়েছে। মাদকগুলা কোথায় থেকে আসলো, অস্ত্রগুলো কোথায় থেকে আসলো সরকারি প্রতিষ্ঠানে, এগুলো আমাদের চিন্তার বিষয় এবং আমরা এগুলো তদন্ত করতেছি এবং কিছু নাম পেয়েছি যারা এর সঙ্গে জড়িত আছে তাদেরকে আমরা আইনে আওতা নিয়ে আসবো। সরকার বিরোধী ষড়যন্ত্রের অংশ হিসেবে অস্ত্র মজুত করা হয়েছিল কিনা খতিয়ে দেখছে পুলিশ। এই খামারেই রয়েছে ময়মনসিংহ জেলা ও বিভাগীয় মৎস্য কর্মকর্তার অফিস। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ। অন্তর্বর্তী সরকারের ভূমি, বিমান, পর্যটন উপদেষ্টা এফ হাসান আরিফের দাফন সম্পন্ন হয়েছে। মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সকাল 10:36 তাকে সমাহিত করা হয়। এ সময় পরিবারের সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন সরকারের উপদেষ্টা, কর্মকর্তা, কর্মচারীরা। হাসান আরিফের মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান সহ সরকারি বেসরকারি ভবন, বিদেশস্থ বাংলাদেশ মিশনগুলোতেও জাতীয় পতাকা অর্ধনমিত রাখা আছে। মরহুমের রুহের মাগফিরাতের জন্য সকল মসজিদেও বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। এর পাশাপাশি অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও তার আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। বিকেল 3:10 হৃদরোগে আক্রান্ত হয়ে উপদেষ্টা এফ হাসান আরিফ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বৃহস্পতিবার এবং মৃত্যুকালে বয়স হয়েছিল 83 বছর। আজকে উনি নেই আমাদের মাঝে, তবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ওনার কারণে মানুষ যত উপকৃত হয়েছে এবং যত রিপোর্টেড কেস রয়েছে তার দ্বারা আমাদের সমাজ এবং আইন ব্যবস্থা সমৃদ্ধ হবে এবং উপকৃত হবে। রাশিয়ার কাছ থেকে 400 কোটি পাউন্ড ঘুষ নেয়ার অভিযোগে যুক্তরাজ্যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে লেবার পার্টির মন্ত্রী ও পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নে টিউলিপ সিদ্দিককে। দ্য টাইমস সহ বিভিন্ন ব্রিটিশ সংবাদ মাধ্যম এই সকল তথ্য জানিয়েছে। 2013 সালে বাংলাদেশে পাবনা রূপপুর পারমাণবিক কেন্দ্র নির্মাণ প্রকল্পের জন্য রাশিয়ার সাথে চুক্তি করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অভিযোগ আছে এতে টিউলিপ মধ্যস্থতা করেছেন। এর বিনিময়ে 400 কোটি পাউন্ড কমিশন নিয়েছে শেখ পরিবারের সদস্যরা। টিউলিপ ছাড়াও শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয়, শেখ রেহানার নামও তালিকায় রয়েছে। রোববার রাতে লন্ডনে 42 বছর বয়সী টিউলিপের কার্যালয়ে যান ব্রিটিশ মন্ত্রিসভার ন্যায় ও নৈতিকতা বিষয়ক বিভাগের সদস্যরা, জিজ্ঞাসাবাদ করেন। এ বিষয়ে লেবার পার্টির এক মুখপাত্র জানিয়েছেন, অভিযোগ অস্বীকার করেছেন টিউলিপ। বর্তমানে যুক্তরাজ্যে লেবার প্রশাসনের ইকোনমিক সেক্রেটারি টু দ্য ট্রেজারির দায়িত্ব পালন করছেন টিউলিপ। আওয়ামী লীগ সরকারের সাবেক উপদেষ্টা, মন্ত্রী, সংসদ সদস্য, সেনা কর্মকর্তা সহ 9 জনকে পৃথক মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। সকালে তাদের ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হয়। সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে নিউ মার্কেট থানার মামলায়, সাবেক প্রধানমন্ত্রী বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমানকে যাত্রাবাড়ি থানার হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়। এই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন, সাবেক এমপি জাসদ সভাপতি হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে, সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল হাসান, সংসদ সদস্য সাদেক খানকে মোহাম্মদপুর থানায় হত্যা মামলায় গ্রেফতার দেখিয়েছেন আদালত। এছাড়া নরসিংদী সাবেক স্বতন্ত্র সংসদ সদস্য কামরুল আশরাফ খানকে পল্টন থানায় 3 দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। অনিয়ম দুর্নীতির মাধ্যমে রাজস্ব ফাঁকির অভিযোগ বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর শীতাংশু কুমার সূর্যধুরী সহ তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলা করেছে দুদক। 2018 সালের জানুয়ারিতে ডেপুটি গভর্নরের পদ থেকে অবসরে যাওয়ার পর বাংলাদেশ ব্যাংকের উপদেষ্টার দায়িত্ব পালন করেন এস কে সূর্যধুরী।
অভিযোগ রয়েছে ডেপুটি গভর্নর থাকাকালে আলোচিত পিকে হালদারের ঋণ কেলেঙ্কারির ঘটনায় সুবিধা নিয়েছেন তিনি, আর ব্যাংকিং খাতের নানা কেলেঙ্কারির কুশীলব হিসেবে তার ভূমিকা রয়েছে। এর আগে সূর্য চৌধুরী ও তার স্ত্রী সুপর্ণা সূর্য চৌধুরীর ব্যাংক অ্যাকাউন্ট তলব করেছিল দুদক ও জাতীয় রাজস্ব বোর্ড। কর ফাঁকির দায়ে তাদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। ছাত্র জনতার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে আরাফাত নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। রোববার দিবাগত রাত 10:30টার দিকে সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। আরাফাত মাদ্রাসার শিক্ষার্থী ছিল। সকালে আরাফাতের মরদেহ সিএমএইচ হাসপাতাল থেকে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে আনা হয়েছে। আজ বিকেল 3টায় কেন্দ্রীয় শহীদ মিনারে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গত 5 আগস্ট উত্তরার আজমপুর পূর্ব থানার সামনে গুলিবিদ্ধ হয় আরাফাত। প্রথমে তাকে আধুনিক হাসপাতালে নেওয়া হলে সেখান থেকে ফেরত দেওয়া হয়, পরে কুর্মিটোলায় নেওয়া হয়। সেখান থেকে আবার তাকে সিএমএইচে পাঠানো হয়। 4.5 মাস সেখানে ভর্তি থাকার পর রোববার রাতে মারা যায় আরাফাত। উন্নত চিকিৎসার জন্য তার সব কাগজপত্রগুলো আমরা রেডি করি। আজকে তার ফ্লাইট করার কথা ছিল আর কি। জানা যায় দুপুর 3টা বাজে কেন্দ্রীয় শহীদ মিনার অনুষ্ঠিত হবে এবং বিকাল 5টার দিকে হলে উত্তরা 14 নম্বর সেক্টরে ওর দাফন সম্পন্ন করা হবে। সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে পূর্ণাঙ্গ জরিপ হয়নি 1997 সালের পর। এই দ্বীপটির প্রাণ প্রকৃতি নিয়ে সরকারি যেসব তথ্যপত্র রয়েছে সব 27 বছরের পুরনো। 2018 সাল থেকে সমুদ্র গবেষণা ইনস্টিটিউট কাজ শুরু করলেও নানা প্রতিবন্ধকতায় তার পূর্ণাঙ্গ রূপ পায়নি। সমুদ্র বিজ্ঞানীরা বলছেন প্রয়োজন আন্ডার ওয়াটার গবেষণা, আর মহাপরিকল্পনা নিলে দ্বীপটি ঘিরে বিলাসবহুল ভ্রমণ গন্তব্যও তৈরি করা যাবে। সহকর্মী আরিফুর রহমান সবুজের রিপোর্ট, ছবি তুলেছেন আরেক সহকর্মী জিহাদ ইসলাম। পাথুরে দ্বীপ সেন্ট মার্টিন, চারপাশের সমৃদ্ধ প্রবাল এবং অন্যান্য জীববৈচিত্র্যের কারণে মাত্র 8 বর্গ কিলোমিটারের দ্বীপটি বিশেষ গুরুত্বপূর্ণ। সরকারি হিসাবে সেন্ট মার্টিন দ্বীপে রয়েছে 66 প্রজাতির প্রবাল, 187 প্রজাতির শামুক ঝিনুক, 153 প্রজাতির সামুদ্রিক শৈবাল সহ নানা গুপ্তজীবী উদ্ভিদ, সামুদ্রিক মাছ, কচ্ছপ কাঁকড়া। এই হিসাব বেশ পুরনো। কানাডিয়ান সমুদ্র বিজ্ঞানী থমাসিকের নেতৃত্বে দ্বীপটির অনন্য সমৃদ্ধ এসব তথ্য উপাত্ত জানা যায় 1997 সালে। পরে বিভিন্ন সময়ে প্রাণ বৈচিত্র্য রক্ষায় কথাবার্তা হলেও নতুন করে জরিপ হয়নি। কোরাল মনে হয় কমছে, কিন্তু এটা পরিপূর্ণভাবে জানার জন্য একটা এক্সটেন্সিভ, কারণ আমরা যেই সব অঞ্চলে দেখেছি সেটা সেন্ট মার্টিনের একদম সব দিকে নয়, তো সেন্ট মার্টিনের চারপাশে একটা ভালো একটা সার্ভে হওয়া উচিত। তাহলে আমরা পরিপূর্ণভাবে বলতে পারবো যে আসলেই কয়টা প্রজাতি বিলুপ্তি বা এখন আর নাই। সমুদ্র গবেষণায় 2018 সালে কক্সবাজারে প্রতিষ্ঠা করা হয় সমুদ্র গবেষণা ইনস্টিটিউট। নানা প্রতিবন্ধকতায় পূর্ণাঙ্গ গবেষণা চালাতে পারেনি প্রতিষ্ঠানটি। ফিজিক্যাল ওশনোগ্রাফিতে আমরা সামুদ্রিক যে ডেটাগুলা না হলেই না, একটা প্রতিষ্ঠান বা একটা দেশের জন্য যেগুলো জরুরি সেই জিনিসগুলো কিন্তু আমরা গ্রহণ করা শুরু করেছি। সেন্ট মার্টিনের প্রাণ প্রকৃতি নিয়ে বিচ্ছিন্নভাবে যারা গবেষণা করেছেন তারা বলছেন প্রবালের সংখ্যা আগের চেয়ে কমলেও নতুন নতুন জায়গায় জন্মাতে দেখেছেন প্রবাল। দেখা মিলেছে সিউইড, সি হর্সের মতো সামুদ্রিক শৈবাল। এখানকার জীববৈচিত্র্য অত্যন্ত সুন্দর, প্রচুর রঙিন মাছ আছে, আমি নিজেও দেখেছি। প্রচুর সেখানে সিউইড আছে। এটা হাই এন্ড ট্যুরিজমকে সাপোর্ট করবে। ঢাকাতে প্রচুর বিদেশি থাকে, তাদের জন্য এটা আকর্ষণীয় হবে। বন ও পরিবেশ উপদেষ্টা জানালেন সেন্ট মার্টিনের প্রাণ প্রকৃতি এবং পর্যটন ঘিরে নেওয়া হচ্ছে মহাপরিকল্পনা। পরিবেশ ব্যবস্থাকে ঠিক করে সকলেই বেঁচে থাকতে পারে, দ্বীপটাও বাঁচবে, কাছিমটাও বাঁচবে, মানুষও এটার সৌন্দর্য উপভোগ করবে, এমন একটা সিস্টেম ইন্ট্রোডিউস করা, সেটা করা হবে। পর্যটন, পরিবেশগত এবং প্রাণ বৈচিত্র্যের কারণে ছেড়া দ্বীপ ঘিরে আলাদা পরিকল্পনার কথা বলছেন সমুদ্র বিজ্ঞানীরা। সেন্ট মার্টিনের সবচেয়ে স্পর্শকাতর জায়গা ধরা হয়ে থাকে মূল দ্বীপের 8 কিলোমিটার দক্ষিণের এই ছেড়া দ্বীপকে। কিন্তু এই দ্বীপটির যে কোরালগুলো রয়েছে, এই কোরালগুলোর ফাঁকে ফাঁকে দেখা মিলবে পড়ে থাকা এরকম প্লাস্টিকের বোতল কিংবা চিপসের প্যাকেট। বিশেষজ্ঞরা বলছেন এই ধরনের দূষণ বন্ধ করা না গেলে
বিপন্ন হবে এই দ্বীপটি। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, সেন্ট মার্টিন। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় মোট 15টি প্রকল্প তোলা হয়েছে। এর মধ্যে অনুমোদনের জন্য উপস্থাপন করা হচ্ছে 2180 কোটি টাকা ব্যয়ে 8 প্রকল্প। একনেক সভায় সভাপতিত্ব করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন ডক্টর মোহাম্মদ ইউনূস। এটি অন্তর্বর্তী সরকারের চতুর্থ একনেক সভা। অনুমোদনের জন্য উপস্থাপিত প্রকল্পের মধ্যে আছে চিলমারিতে নদীবন্দর নির্মাণ, আশুগঞ্জ পলাশ সবুজ প্রকল্প, কুমিল্লা টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ কার্যক্রম এবং রাবার পুনর্বাগান সৃষ্টি। এছাড়াও ভোলা নর্থ গ্যাস ক্ষেত্রের জন্য প্রসেস প্ল্যান্ট স্থাপন, রশিদপুর 11 নম্বর কূপ খনন, 2D সিসমিক সার্ভে প্রকল্প এই তালিকায় রয়েছে। এবং পরিকল্পনা কমিশন জানায় বাতিল হতে পারে 364 কোটি টাকার সাফারি পার্ক প্রকল্প। ইন্টারনেট ট্রানজিটের প্রস্তাব নাকচের পর এবার ভারত থেকে ব্যান্ডউইথ আমদানিও সীমিত করা হচ্ছে। আরটিসি অপারেটরদের কাছ থেকে পাইকারি ক্রেতা হিসেবে আইআইজি অপারেটরগুলো 50% বেশি আমদানি করা ব্যান্ডউইথ কিনতে পারবে না। এ সংক্রান্ত প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। ধারণা করা হচ্ছে দ্রুতই প্রস্তাবনা অনুমোদন হয়ে আসবে। দেশে মোট আন্তর্জাতিক ব্যান্ডউইথ ব্যবহার হয় 6500 জিবিপিএস। এর মধ্যে 40% পাওয়া যায় রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বিএসসিসিএল এর 2টি সাবমেরিন কেবলের মাধ্যমে, আর বাকি 60% বেসরকারি 6 ইন্টারন্যাশনাল টেরিটোরিয়াল কেবল আইটিসি অপারেটর ভারত থেকে আমদানি করে সরবরাহ করছে। ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে আইআইজি অপারেটররা এই 60%-এর পাইকারি ক্রেতা, যা আইএসপিদের মাধ্যমে গ্রাহক পর্যায়ে সরবরাহ করা হয়। নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির অভিমত, বিএসসিসিএল এর আরও বেশি ক্যাপাসিটি থাকা সত্ত্বেও তা অব্যবহৃত অবস্থায় পড়ে আছে, অথচ ভারত থেকে ব্যান্ডউইথ আমদানি বাড়ছে। তাই আমদানি কমাতে আইআইজি অপারেটরদের উপর 50% ক্যাপিং আরোপের প্রস্তাব করা হয়েছে। আমরা একটা ওভার ডিপেন্ডেন্স তৈরি হয়ে যাচ্ছে, অতি নির্ভরশীলতা একদিকে যদি তৈরি হয়ে যায়, এটা ইন্ডাস্ট্রির জন্য ভালো না, রিডান্ডেন্সির জন্য ভালো না। ওই জন্য আমরা প্রস্তাব পাঠিয়েছি সরকারের কাছে। আমার আইআইজি যারা আছেন, যারা সার্ভিসটা ব্যান্ডউইথটা নেন, ওনারা তাদের যে টোটাল ব্যান্ডউইথ আছে সেই ব্যান্ডউইথের 50%-এর বেশি টেরিটোরিয়াল থেকে নিতে পারবেন না। সো বাকি 50% তাদেরকে এদিক থেকে নিতে হবে, সাবমেরিন বা ওনার কাছ থেকে নিতে হবে। আইএসপি অপারেটররা বিটিআরসির এমন উদ্যোগকে সাধুবাদ জানালেও তাদের আশঙ্কা সরকারের এমন সিদ্ধান্তে উন্মুক্ত প্রতিযোগিতা নষ্ট হতে পারে। আইটিসি কিভাবে কম পয়সায় এবং বেশি পরিমাণ ব্যান্ডউইথ বাংলাদেশে সাপ্লাই দিতে পারে বা রপ্তানি করতে পারে, আর আমাদের সাবমেরিন কেবলগুলো কেন ঠিক আমাদের নিজেদের রিসোর্স, নিজেদের ক্যাপাসিটি আছে, তারপরেও কেন কোয়ালিটি ভালো, তারপরেও কেন আমরা তাদের সাথে প্রতিযোগিতায় পারছি না, আমার মনে হয় ওই জায়গাটাতে কাজ করতে হবে। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের ব্যান্ডউইথের চড়া মূল্য, বাজার উপযোগী বিপণন প্রক্রিয়া না থাকা এবং সেবা প্রদানে দীর্ঘসূত্রিতার জন্য অপারেটররা আমদানি করা ব্যান্ডউইথ বেশি কিনতে আগ্রহী হচ্ছে, এমন অভিমত প্রযুক্তিবিদদের। আমরা যদি চাই যে হ্যাঁ আমাদের সাবমেরিন কেবলের ক্যাপাসিটি খালি আছে, আরও আমাদের বেশি বিক্রি করার প্রয়োজন, আরও বেশি ব্যবহার করার প্রয়োজন, তাহলে যেটা করতে হবে আসলে সাবমেরিন কেবল কোম্পানির সার্ভিসটাকে একটু উন্নত করতে হবে। আইটিসি যে কোনো সার্ভিস 24 আওয়ার্স নোটিশে তারা একটা সার্ভিস প্রোভাইড করতে পারে, বিএসসিসিএলকে সেই সক্ষমতা অর্জন করতে হবে। আমাদের সাবমেরিন কেবলের ব্যান্ডউইথ কাছে ওভার প্রাইসড, এবং সাবমেরিন কেবলের দাম বেশি বলে আইটিসির দাম কমছে না, কারণ অপারেটর দেখছে বেশি দামে এই দামেও বিক্রি হচ্ছে, তারা কেন তারা দাম কমাবে? কাজে সাবমেরিন কেবল যদি দাম কমিয়ে দেয় তাহলে আইটিসির দামও আরও কমবে। বিএসসিসিএল এর সেবার মান বৃদ্ধির জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান বিটিআরসির চেয়ারম্যান। সমস্যা হচ্ছে সাবমেরিনেরও কিছু ক্ষেত্রে প্রাইস বেশি, কিছু ক্ষেত্রে ওনারা অনেক কুইকলি করতে পারেন না। আমরা সরকারকে সেটা অনুরোধ করেছি, সাবমেরিন কেবলদের ওদের সাথেও বসেছি, সরকারের সাথেও বসেছি, ওনারাও সেটার প্রাইস কমাচ্ছেন এবং অন্যান্য দূর করছেন, করে যদি মোটামুটি একটা সময় তাই রাখা যায় আমরা সেটাই চেষ্টা করছি। আগামী বছর রাষ্ট্রায়ত্ত দুটির পাশাপাশি একটি বেসরকারি অপারেটরদের মাধ্যমেও সাবমেরিন কেবলে যুক্ত হচ্ছে বাংলাদেশ। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। 3 জেলায় সড়ক দুর্ঘটনায় 6 জনের প্রাণ গেছে। নাটোরের সড়ক দুর্ঘটনায় 2 জন মারা গেছেন। ঘন কুয়াশার কারণে ডাল সড়ক এলাকায় 6টি ট্রাকের সংঘর্ষ হয়, এক ট্রাক চালক প্রাণ হারান।
অন্তত 6 জন আহত হন। পুলিশ জানায় ভোরে বালু বোঝাই একটি ড্রাম ট্রাক নাটোরের সিংড়ার দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা একটি পাথর বোঝাই ট্রাক ড্রাম ট্রাকটিকে ধাক্কা দেয়। পরে পেছন থেকে আসা আরও 4টি ট্রাক নিয়ন্ত্রণ করতে না পেরে একে অপরের সাথে ধাক্কা লাগলে একটি ট্রাক খাদে পড়ে যায়। ঘটনাস্থলে চালক মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। এদিকে ভোরে সদর উপজেলার চাঁদপুর এলাকায় ট্রাক চাপায় অজ্ঞাত এক নারী প্রাণ হারিয়েছেন। মুন্সিগঞ্জে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে সিরাজদি খানের কুচিয়ামোড়া এলাকায় দুর্ঘটনায় একজন মারা গেছেন। প্রত্যক্ষদর্শীরা জানায় ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারা এক প্রাইভেট কার দুটি পিকআপ ভ্যানের সাথে সংঘর্ষ হলে ঘটনাস্থলে এক অজ্ঞাত নারী মারা যান। অন্তত 3 জন আহত হন। গতকাল এই একই মহাসড়কের 6টি স্থানে 13টি যানবাহনের সংঘর্ষ হয় এবং এতে একজন নিহত সহ অন্তত 15 জন আহত হয়। কুমিল্লা সদরের পালপাড়া এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বৈদ্যুতিক পিলারের সাথে বাড়ি খায়। রোববার মধ্যরাতে বুড়িচং সড়কের পালপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে এবং ঘটনাস্থলে মোটরসাইকেলের আরোহী আহাদ মিনহাজুল ইমন মারা যান। স্বজনরা জানায় মামার বাড়ির অনুষ্ঠান থেকে ভিডিওগ্রাফার মিনহাজকে বাড়ি পৌঁছে দিতে যাচ্ছিল আহাদ ও ইমন। প্রাথমিক ধারণা দ্রুতগতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটেছে। 3টা লোক পড়ে রয়েছে, এক পাশে যে আপনার শিকারপুর, আরেক পাশে ভুবনগড়, আরেক পাশে আপনার এই বুয়া বাড়ি। আমার হাত আসিনি গড় সঙ্গে হাত দো নাই, আমি উঠতে রুমও গেছি দিতে গড় নাই। তারপর তার বার কাছে আবার ফোন করছে, আমি তো গড় নাই, গড় নাই। তার ভাই আপনি চিল্লা বলা করতে আছে, আমার ফুট নাই, আমার ফুট শেষ হয়ে গেছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক ও রোগীর স্বজনদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শম্পা নামের এক নারীকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ। রোববার রাতে 12:30 নাগাদ এই ঘটনা। পুলিশ জানায় চিকিৎসক মানার হাফিজ নিউরো সার্জারি বিভাগের 200 নম্বর ওয়ার্ডে ডিউটি পালন করছিলেন। শম্পা নামের ওই নারীর বোন একই ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ সময় এ বিষয় নিয়ে শম্পা ক্ষুব্ধ হয়ে মানার হাফিজের উপরে আক্রমণ করে তাকে ধাক্কা দেন বলে অভিযোগ। পরে বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হলে হাসপাতালের পরিচালক এসে শম্পাকে আটক করেন। শাহবাগ থানায় পরে তাকে হস্তান্তর করা হয়। এই ঘটনায় হাসপাতালের একজন ওয়ার্ড মাস্টার শাহবাগ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। বর্তমানে ওই নারী শাহবাগ থানায় হেফাজতে আছেন। চিকিৎসক মানার হাফিজ বাদী হয়ে শাহবাগ থানায় মামলা করেছেন। রোগী মারা গেছে, ওই ডাক্তার দেখতে আসছিল। রোগীর আত্মীয় স্বজন একটু বিক্ষিপ্ত হয়েছিল আর কি। মারামারি না, এটা ধাক্কাধাক্কি হয়েছিল। আটক আছে, প্রসিকিউশন দিয়ে দিব, কোর্টে পাঠাবো।